আসসালামু আলাইকুম। আমরা আইটেক স্কুল কর্তৃক পরিচালিত লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের ফিনান্স ও ব্যাংকিংয়ের দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতেছি। বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন উদ্দেশ্য, কার্যাবলী এবং অন্যান্য উদ্দেশ্য সম্পর্কে যে বিস্তারিত আলোচনা সেগুলো আমরা করেছি। সো আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে বাণিজ্যিক ব্যাংকের এই যে টাকা, এই টাকার উৎস কোথায়, কোন কোন উৎস থেকে বাণিজ্যিক ব্যাংক টাকা আসে এবং কোন কোন উৎসে তার হচ্ছে যে আয় রয়েছে, কোন কোন উৎস থেকে সে আয় করে, সেই আয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। সো গত ক্লাসে আমরা যা যা করেছি সেটা তো আমরা ডিসকাশন করলামই। আমরা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, কার্যাবলী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা জানি এই যে ব্যাংক যে টাকা লাগে, তাই না? তুমি যে ব্যাংক একটা বিজনেস, তাই না? এই যে ব্যাংক বিজনেস শুরু করতে হইলে অনেক টাকা লাগে, তাই না? অ্যারাউন্ড 500 crore টাকা তো লাগেই। সো তুমি যখন বিজনেস শুরু করতে যাবা ব্যাংকের, তোমার কত টাকা লাগবে? মিনিমাম 500 কোটি টাকা তোমার লাগবে। এখন এই যে টাকাগুলা, এই টাকাগুলো আমরা পাবো কোথা থেকে? এই টাকাগুলা কোথা থেকে পাবো? চলো এই সোর্সগুলো আমরা দেখি। এক নাম্বার হচ্ছে পরিশোধিত মূলধন। সো এই যে ব্যাংকটা বা এই যে কোম্পানিটা, ও কি করবে? ও হচ্ছে শেয়ার ইস্যু করবে এবং এই শেয়ার ইস্যু করার মাধ্যমে জনগণের কাছ থেকে ও হচ্ছে টাকা কালেক্ট করবে। সো এইটা গেল একটা। তারপর হচ্ছে সংরক্ষিত তহবিল। ব্যবসা তো শুরু হয়ে গেছে, আমরা মনে করো সামহাও এই 500 কোটি টাকা ম্যানেজ করে ব্যবসা শুরু করে দিয়েছি। এখন পরবর্তীতে আমরা যে প্রফিটটা করব, এই প্রফিটের মালিক কারা? এই প্রফিটের মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। এখন এই শেয়ার হোল্ডারদের যে দাবি, এই দাবিটা মানে শেয়ার হোল্ডার যে টাকাটা পরিশোধ করা হয়, এইটা যে ফান্ড থেকে পরিশোধ করা হয় সেটার নাম হচ্ছে সংরক্ষিত তহবিল বা রিজার্ভ ফান্ড। এখন মনে করো এইখানে হচ্ছে 100 কোটি টাকা আছে, অর্থাৎ 100 কোটি টাকা হচ্ছে আমরা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবো। কিন্তু দেখা গেল যে হচ্ছে আমরা এই বছর ডিসিশন দিলাম যে আমরা 50 কোটি টাকা ম্যাক্সিমাম হচ্ছে শেয়ার হোল্ডারদের দিব এবং বাকি টাকাটা আমাদের ব্যবসায় উন্নয়নের জন্য ব্যবহার করব। তাহলে এই যে বাকি যে 50 কোটি টাকা, এটা কিন্তু এই সংরক্ষিত তহবিল থেকে আমরা কালেক্ট করলাম। তাছাড়া এই যে এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সাধারণ মানুষ কি করে? ব্যাংকে এসে টাকা রাখে। সো ওই টাকাটা তার একটা মানি কালেকশনের একটা ভালো উপায়। তাছাড়া ওর যদি দরকার হয়, ও অন্যান্য বিভিন্ন সোর্স, বিভিন্ন ব্যাংক থেকে, নিজে একটা ব্যাংক হয়েও অন্য একটা ব্যাংক থেকে কিন্তু ধার নিয়ে অর্থের যে নিশ্চয়তা বা অর্থের যে ফ্লো, সেটা কিন্তু নিশ্চয়ন করতে পারে। ওকে, সো আমরা এখন একটু জানবো পরিশোধিত মূলধন আর সংরক্ষিত মূলধনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। সো পরিশোধিত মূলধন সাধারণত আসে হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে। কিসের মাধ্যমে? শেয়ার বিক্রির মাধ্যমে। সো যখন হচ্ছে একটা কোম্পানি বা একটা ব্যাংক তাদের শেয়ার বিক্রি করে বাজারে এবং এই শেয়ার বিক্রির মাধ্যমে যে অর্থটা তারা পায়, সেটাই হচ্ছে আমাদের পরিশোধিত মূলধন। আর সংরক্ষিত তহবিল কোনটা? সংরক্ষিত তহবিল হচ্ছে এই যে সারা বছর বিজনেস করে মালিকদের পেমেন্ট করার জন্য যতটুকু টাকা ফান্ডে জমা রাখা হয়, সেটা হচ্ছে আমাদের সংরক্ষিত তহবিল। সো সংরক্ষিত তহবিলের সব টাকাই যে সবসময় মালিকদের দিয়ে দেওয়া হয়, ইট ইজ নট ট্রু। কিছু টাকা হয়তো দেওয়া হয় এবং কিছু টাকা ব্যবসায়কে সম্প্রসারণ করার জন্য রেখে দেওয়া হয়। সো যতটুকু রেখে দেওয়া হয় ততটুকুই হচ্ছে তার একটা আমানতের আরো একটা বড় সোর্স। সো এই যে এইটা পরিশোধিত মূলধন, এটাকে বলা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, যেটা কিনা হচ্ছে প্রাথমিক তহবিলের উৎস। সো ব্যাংক যখন ব্যবসা শুরু করে, ওর যে প্রথম যে সোর্স অফ মানি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের এই যে পরিশোধিত মূলধন বা শেয়ার বিক্রির মাধ্যমে টাকাটা। ওকে, সো এখানে যেটা বললাম সেটাই। তারপরে কি বলা হয়েছে এখানে দেখো, বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে সংরক্ষিত তহবিল। সো দ্যাটস অল, যেটা আমরা আলোচনা করলাম সেটাই এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপরে কি দেখো, আমরা এখন কি জানলাম? আমরা জানলাম কোন কোন সোর্স থেকেও টাকা কালেক্ট করতে পারে। আমরা দেখলাম মূল মানে হচ্ছে পরিশোধিত মূলধনের মাধ্যমে টাকা কালেক্ট করতে পারে। আমরা দেখলাম কিসের মাধ্যমে টাকা কাটতে পারে? আমরা দেখলাম সংরক্ষিত তহবিল থেকে টাকা কালেক্ট করতে পারে। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ উৎস রয়েছে, সেটা কি? আমানত। সো সাধারণ জনগণ আইসা ও ব্যাংকে টাকা রাখতে পারে। কি করতে পারে? ব্যাংকে টাকা রাখতে পারে বিভিন্ন অ্যাকাউন্টে, যেমন হচ্ছে সঞ্চয়ী, চলতি অথবা হচ্ছে আমাদের স্থায়ী, এরকম বিভিন্ন
হিসাবে টাকা রাখতে পারে, এবং এই বিভিন্ন হিসাবে টাকা রাখাটাকেই আমরা কি বলতেছি, বিভিন্ন হিসাবে টাকা রাখাটাকেই আমরা বলতেছি আমানত। সো এই টাকাটা ও চাইলে বিজনেস পার্সপেক্টিভে ইউজ করতে পারে। সো আমানতও একটা বড় ধরনের উৎস কিসের জন্য, আমানত একটা বড় ধরনের উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের জন্য। তাছাড়া কি করতে পারে, বাণিজ্যিক ব্যাংক ধার নিতে পারে, ওর টাকা নাই, ও কি করবে, ও হচ্ছে অন্য আরেকটা বাণিজ্যিক ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা চাইবে যে ভাই আমাকে কিছু টাকা দেন, আমি হচ্ছে আমাদের আপাতত কিছু টাকা দরকার হচ্ছে, আপনাকে আমি পরে পরিশোধ করে দিব। সো ও ধার নিয়েও কি করতে পারে, এই তহবিলের উৎস গুলো নিশ্চয়ন করতে পারে। সো সোফার আমরা 4টা গুরুত্বপূর্ণ উৎসগুলো দেখলাম। সো এগুলো তোমরা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবে। এখন দেখি ও কি করবে, ও কোথা কোথা থেকে আয় করে। আয়ের জন্য প্রথম হচ্ছে ঋণের সুদ। সো কেউ কাউকে যদি ঋণ দেয় এবং ঋণের পিছনেও একটা সুদ বেঁধে দেয়, সো এই সুদ হচ্ছে ওর একটা গুরুত্বপূর্ণ আয়ের উৎস। তারপরে হচ্ছে বিভিন্ন বিনিয়োগ। সো শেয়ার কিনে, ঋণপত্র কিনে, বিভিন্ন সরকারি সিকিউরিটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পেও কি করে, বিনিয়োগ করতে পারে। তারপরে আমাদের কি রয়েছে দেখো, বিল বাট্টাকরণ। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টা করে অর্থ উপার্জন করতে পারে। সো বিল বাট্টাকরণ করতে পারে। ওই যে আমরা দেখলাম যে 3 মাস পরে টাকা পরিশোধ করা হবে, তাই না? সো ও বিলটা নিয়ে আজকেই গিয়ে ভাঙাইলো, মেবি 2% ডিসকাউন্টে ভাঙাইলো। সো যে 2% ওইটাই হচ্ছে ওর হচ্ছে আর্নিং সোর্স। তারপর কি দেখো, বাণিজ্যিক ব্যাংকের আরো কিছু আয় রয়েছে, যেমন হচ্ছে কমিশন। ও হচ্ছে এই চেক, ট্রাভেলস চেক, তারপরে ব্যাংক ড্রাফটস, এগুলা হচ্ছে দিয়ে এখান থেকে একটা কমিশন পায়। তারপর হচ্ছে যোগাযোগের মাধ্যমে ও হচ্ছে টাকা কালেক্ট করতে পারে। ও ব্যাংক মক্কেল যদি অনুরোধ করে যে বিভিন্ন লোকের সাথে কমিউনিকেশন করে তুমি হচ্ছে আমার টাকা কালেকশনে সাহায্য করবা, সো ওইগুলাও হচ্ছে কি যোগাযোগ বাবদ যে খরচটা, সেই খরচটাও কিন্তু মানে হচ্ছে তার একটা আর্নিং হিসাবে যুক্ত হয়। তাছাড়া সে লকার ভাড়া দেয়, লকার ভাড়া দিলে লকার ভাড়া বাবদ সে একটা পেমেন্ট পায়। সো এগুলো তার হচ্ছে আর্নিং এর উৎসসমূহ। সো আজকের ক্লাসে আমরা কি শিখলাম, আজকের ক্লাসে আমরা শিখলাম যে বাণিজ্যিক ব্যাংক কোন কোন সোর্স থেকে টাকা পায়। 1 নাম্বার হচ্ছে মূলধন, তারপর হচ্ছে আর সংরক্ষিত তহবিল, তারপরে রয়েছে আমাদের আমানত, তারপরে রয়েছে ধারের মাধ্যমে ও হচ্ছে ওর অর্থের প্রবাহ নিশ্চয়ন করে। আর ওর আর্নিং সোর্সগুলো কি কি সেগুলোও কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি, যেমন হচ্ছে লকার ভাড়া, কমিশন, বিনিয়োগ এবং বিল বাট্টাকরণ। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো এবং এনজয় করেছো। তোমরা যদি আজকের ক্লাসটা থেকে কোনো কিছু শিখে থাকো, তাহলে তোমরা চাইলে আইটেক স্কুলকে পে করতে পারো তাদের ওয়েবসাইটে গিয়ে অথবা আমাদের হটলাইনে ফোন করে, এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে কিন্তু তোমরা আমাদের প্রাইভেট কেয়ারে ভর্তি হয়ে যেতে পারো, যেখানে তোমাদের কিন্তু নিবিড় পরিচর্যার মাধ্যমে নিশ্চিত প্রোগ্রেস নিশ্চয়ন করা হবে।